নমস্কার, আপনাদের স্বাগত। আমি রতন। এক দেশে এক মধ্যবিত্ত পরিবার ছিল। সময়ের চক্রে ভাগ্যের লিখন আর নিজের সততার জোরে সেই পরিবারের কর্তা একসময় হয়ে উঠলেন এক মহান দেশের রাজা। তিনি ছিলেন সত্য, ন্যায় আর ধর্মের এক জীবন্ত প্রতীক। রাজা যেমন ধার্মিক, প্রজারাও তেমনি শান্তিতে হাসি খুশিতে দিন কাটাত। রাজ্যের কোনো হাহাকার ছিল না, কোনো অন্যায় ছিল না, সব ঠিকঠাক চলছিল। কিন্তু দেখতে দেখতে রাজার একমাত্র আদরের কন্যা বড় হয়ে উঠল। রাজকন্যা এখন বিবাহযোগ্য। সাধারণ বাবাদের মতোই রাজার বুকেও তখন চিন্তার কালো মেঘ জমল। মেয়ের জন্য উপযুক্ত পাত্র কোথায় পাবেন? রাজামশাই ভীষণ চিন্তিত। একদিন রাজামশাই তার রাজসভায় এক জরুরি বৈঠক ডাকলেন। মন্ত্রী, উজির, কোতোয়াল থেকে শুরু করে রাজবাড়ির সাধারণ পরিচাকর সবাই সেখানে উপস্থিত হলেন। রাজামশাই সবার সামনে নিজের মনের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি বললেন, আমার একমাত্র কন্যা বিয়ের বয়স হয়েছে, তবে পাত্র হিসেবে আমার কোনো ধন দৌলত বা আভিজাত্যের চাহিদা নেই। আমার শুধু একটাই শর্ত, যে পাত্রের কপালে বিধাতার দেওয়া দৈব রাষ্ট্রিকা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে, আমি কেবলই তার হাতে আমার কন্যাকে সঁপে দেব। তোমরা রাজ্যে খোঁজ লাগাও। রাজার আদেশ পেয়ে মন্ত্রী ও সৈন্যরা দেশ জুড়ে খোঁজ শুরু করল। নদী, পাহাড়, জঙ্গল, মফস্বল, শহর, কোনো জায়গায় বাদ রইল না। কিন্তু দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়, সেই কপালে রাষ্ট্রিকা জ্বলা পাত্রের আর সন্ধান মেলে না। সবাই হতাশ। রাজাকে কি জবাব দেবে? এই চিন্তায় মন্ত্রী রাতের ঘুম উড়ে গেল। এইরকম এক মন খারাপের দিনে ঘন জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদীর ঘাটে এক ধোপা কাপড় কাচ্ছিল। হঠাৎ ধোপার নজরে গেল গভীর বনের এক কোণে। সে দেখল বনের ভেতরে এক অলৌকিক তীব্র উজ্জ্বল আলো ঠিকরে বেরোচ্ছে। সেই আলোর তেজ এত বেশি ছিল যে ধোপার চোখ ধাঁধিয়ে গেল। ভয়ে ধোপার হাত পা কাঁপতে লাগলো। সে কাপড় কাচার কাটনি ফেলে সোজা দৌড়ে গেল রাজবাড়িতে। ভয়ে কাঁপতে কাঁপতে সে মন্ত্রীমশাইকে বলল, হুজুর, সর্বনাশের ব্যাপার। ওই গভীর বনের ভেতর এক অলৌকিক আলো জ্বলজ্বল করছে। মানুষের চোখ সে আলো সইতে পারছে না। মুহূর্তের মধ্যে রাজসভা ডাকা হলো। রাজামশাই সব শুনে তার সৈন্যদের আদেশ দিলেন, যা প্রয়োজন সব রণসজ্জা নিয়ে অবিলম্বে বনে যাও এবং দেখে এসো সেখানে কি ঘটেছে। রাজার দুর্ধর্ষ সৈন্যরা ঢাল তরোয়াল নিয়ে বনের ভেতরে প্রবেশ করল। সেখানে গিয়ে তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। কোনো রাক্ষস বা ভূত নয়, বনের এক কোণে চুপটি করে বসে আছে এক যুবক। তার মাথায় এক জটলা চুল, মুখে উস্কো শুষ্কো লম্বা দাড়ি, আর হাতের নখগুলো পাখির নখের মতো বড় বড়। গায়ে কোনো ভালো পোশাক নেই, একেবারে পাগলের মতো চেহারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ধুলোবালির অতল থেকে তার কপাল বেয়ে এক অলৌকিক উজ্জ্বল জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। সৈন্যরা বুঝতে পারল এই সেই অলৌকিক ক্ষমতার অধিকারী। তারা রাজকীয় সম্মানে তাকে বেঁধে ঘোড়ায় চাপিয়ে রাজ দরবারে নিয়ে এলো। রাজসভায় যখন সেই পাগল প্রায় যুবককে দাঁড় করানো হলো, রাজামশাই সিংহাসন থেকে নেমে এলেন। যুবকের চোখের দিকে তাকিয়ে রাজা থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এতদিন ধরে তিনি যার সন্ধান করেছিলেন এই সেই রত্ন। হাজার ধুলোবালি আর নোংরার আড়ালে যুবকের শরীরে এক রাজকীয় সুবাস এবং কপালে সেই দৈব রাষ্ট্রিকা জ্বলজ্বল করছে।
রাজা ঘোষণা করলেন, এই ছেলেই আমার মেয়ের উপযুক্ত পাত্র। তিনি নাপিত পরিচাকরদের আদেশ দিলেন যুবকটিকে স্নান করিয়ে চুল দাড়ি নখ কেটে রাজার বেশে সাজিয়ে নিয়ে আসতে। কিন্তু যুবকটি বেঁকে বসল। সে কিছুতেই তার চুলদারি নখ কাটতে দেবে না। অনেক বোঝানোর পর যুবকটি একটি অদ্ভুত শর্ত রাখল, আমি স্নান করতে আর পোশাক বদলাতে রাজি আছি, কিন্তু আমার কেটে ফেলা চুলদারি নখ, আমার এই পুরনো ছেঁড়া পোশাক আমাকে ফিরিয়ে দিতে হবে, ওগুলো দয়া করে ফেলে দেবেন না। রাজামশাই রাজি হলেন। স্নান সেরে চুলদারি কেটে যখন যুবকটি রাজসভায় ফিরে এলো, তখন তাকে দেখে চেনা দায় সে যেন এক স্বর্গের রাজপুত্র। যথাসময়ে ধুমধাম করে সানাই বাজিয়ে রাজকন্যার সাথে তার শুভ বিবাহ সম্পন্ন হলো। গোটা রাজ্য আনন্দতে মেতে উঠল। সময় বয়ে গেল। বুড়ো রাজা একসময় মারা গেলেন। রাজ্যের নিয়ম অনুযায়ী সেই জামাই রাজসিংহাসনে বসলেন। নতুন রাজা খুব সুন্দরভাবে সততা ও ন্যায়ের সাথে রাজকর্ম পরিচালনা করতে লাগলেন। প্রজাদের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকতেন। কিন্তু কিছুদিন পর থেকেই রাজদরবারে একটা কানাঘুষো ফিসফিসানি শুরু হলো। প্রজাদের মনে, মন্ত্রীর মনে, এমনকি স্বয়ং রানীমারও মনে একটা মস্ত বড় প্রশ্ন উকি দিতে লাগলো। সবাই দেখল, নতুন রাজা যখন সিংহাসনে বসেন বা কোনো বিচার করেন, তার সামনের টেবিলে 3টি পেতলের শূন্য কৌটো রাখা থাকে। রাজকার্য শেষ হলে তিনি পরম যত্নে সেই কৌটোগুলো নিজের সাথে নিয়ে যান। একদিন রাজদরবারে প্রজাদের সেই ফিসফিসানি রাজার কানে পৌঁছল। তিনি বুঝতে পারলেন সবার মনে কৌতূহল। তিনি নিজেই সেদিন ঘোষণা করলেন, আজ এই রাজসভায় দেশের সমস্ত প্রজা এবং কর্মচারীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ আপনাদের এক গোপন সত্য জানাব। নির্ধারিত দিনে রাজসভায় কানায় কানায় ভরে উঠল। সবার চোখ সেই 3টি কৌটোর দিকে। রাজামশাই শান্ত মুখে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি একে একে 3টে কৌটোর ঢাকনা খুললেন। এরপর দরবার কাঁপিয়ে গম্ভীর গলায় বললেন, আমার স্নেহের প্রজাগণ, আপনারা জানতে চেয়েছেন এই 3টে কৌটোর ভেতরে কি আছে, কেন আমি এগুলোকে আমার চোখের সামনে আগলে রাখি। এই দেখুন, প্রথম কৌটোতে রয়েছে আমার কেটে ফেলা চুল। দ্বিতীয় কৌটোতে রয়েছে আমার সেই বুনো দাড়ি। আর তৃতীয়টাতে রয়েছে আমার সেই অতীত সাধারণ নখ। আমি যখন এই সোনার সিংহাসনে বসি, তখন এই ঐশ্বর্য আর ক্ষমতা যেন আমার মনের ভেতরে অহংকারে বিষ ঢুকিয়ে না দিতে পারে। তার জন্য এই কৌটোগুলো আমার সবচেয়ে বড় প্রহরী। এরা আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমার অতীত কি ছিলাম, আজ ঈশ্বরের কৃপায় কি হয়েছি। আমি আমার অতীতকে কখনো ভুলে যেতে চাই না। অতীতকে মনে রাখলে তবে মানুষের প্রতি দয়া, ক্ষমা, ন্যায় আর সততা আমার মনে চিরকাল বেঁচে থাকবে। এই কৌটোগুলো আমাকে মানুষ হিসেবে মাটির কাছাকাছি রাখে। রাজার এই মহান বাণী শুনে গোটা রাজসভা স্তব্ধ হয়ে গেল। মন্ত্রীদের মাথা শ্রদ্ধায় নত হয়ে এলো। প্রজাদের চোখে অশ্রুজল হয়ে উঠল। তারা বুঝতে পারল তাদের দেশে শাসনভার কোনো অহংকারী শাসকের হাতে নয়, বরং এক পরম যোগী এবং খাঁটি মানুষের হাতে সুরক্ষিত। আজ আসি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের গল্পে। নমস্কার।